দেশের বাজারে সোনার দামে যেন আগুন লেগেছে। এক ভরি ভালো মানের সোনা কিনতে 2,55,000 টাকার বেশি গুনতে হচ্ছে মানুষকে। সকালে একরকম দাম তো দুপুরে আরেক রকম। কেন সোনার বাজারের এই অস্থিরতা, এই সংকট কোথায় এবং বিশ্ববাজারের প্রেক্ষাপট কি, এসব নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর হেড অফ ডিপ নিউজ রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগতম। রাজীব আহমেদ, আমরা সোনার বাজারে একটা অদ্ভুত একটা সময় পার করছি। দেখলাম যে 24 তারিখে সকালে দাম কমলো 3,000 টাকা, আবার দুপুর বাড়তে বাড়তে সেটা আসলে 6,000 টাকা বেড়ে গেল। তো আপনাকে জানতে চাই সোনার বাজারে হচ্ছেটা কি? সোনার বাজারে নিয়মিত দাম ওঠানামা করছে। এটা বিশ্ববাজারে দাম বাড়লে আমাদের জুয়েলারিগুলো দাম বাড়িয়ে দেয়, এবং আপনার বিশ্ববাজারে দাম কমলে তারা দাম কমিয়ে দেয়। সে কারণে আমরা দেখছি যে গত অনেক বছর ধরে, বিশেষ করে গত 2-3 বছর ধরে সোনার দাম নিয়মিত ওঠানামা হচ্ছে, খুব বেশি ওঠানামা হচ্ছে। তাহলে আপনাকে যদি জানতে চাই যে সোনার দামটা নির্ধারণ হয় কিভাবে? দেখেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, যেটা বাজুস নামে আমরা বলি, সেই জুয়েলারি সমিতি ওরা হলো গিয়ে বসে প্রতিনিয়ত দাম ঠিক করে। সেক্ষেত্রে তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসটা দেখে, ডলারের দামটা দেখে, সব কিছু দেখে তারা বাংলাদেশের জন্য একটা দাম ঠিক করে। প্রতি ভরিতে কত হবে তারা সোনার, খুব ভালো মানের সোনা যেটা 24 ক্যারেট, সেটার দাম বলে একটা, 22 ক্যারেট 22 যেটা ক্যারেট। সেটার দাম বলে, 21 ক্যারেট যেটা সেটার দাম বলে, এবং 18 ক্যারেট এবং সাধারণ মানে পরিমাপের সোনা যেগুলো আসলে কোনো ক্যারেট হয় না, এই ধরনের সোনার দাম তারা নিয়মিত এটা বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এবং সারা দেশে ওই দামেই কেনা বেচা হয়। আচ্ছা, বাংলাদেশে যে পরিমাণ সোনার চাহিদা রয়েছে বা মানুষ কিনতে চায়, তার পুরোটাই কি আসলে আমদানি নির্ভর? আমাদের দেশে তো সোনার খনি নেই, এটা আমরা জানি, কিন্তু যেটা হলো গিয়ে সোনার চাহিদার বড় অংশই বিদেশ থেকে আসে, মানে প্রায় সিংহভাগই বলা যায় বিদেশ থেকে আসে। এটা সরাসরি বৈধভাবে আমদানি হয় খুব কম। বিশেষ করে যারা বিদেশ থেকে আসেন তারা হাতে করে স্বর্ণ নিয়ে আসেন তাদের ব্যাগে করে বা ব্যবহারের জন্য। সেটা আবার অনেকে আছেন যেটা দেশে এনে বিক্রি করেন, বিক্রি করলে তাদের কিছু পয়সা লাভ হয়, কিছু টাকা লাভ হয়, সেই জন্য আনেন। আপনি জানেন যে বিমানবন্দরে বিদেশ থেকে যাত্রীরা ফেরত দেওয়ার সময় ট্যাক্স দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ সোনা সাথে, স্বর্ণ সাথে নিয়ে আসতে পারেন। আবার আমাদের দেশ কিন্তু সোনা চোরাচালানের একটা রুট, এটা আমরা অনেক আগে থেকেই দেখি যে আমাদের দেশ থেকে সোনা অবৈধভাবে এসে সেটা আবার ভারতেও পাচার হয়। পার্শ্ববর্তী দেশগুলোতে চলে যাচ্ছে। যে পার্শ্ববর্তী, এটা বিভিন্ন গবেষণায় এসছে, বিভিন্ন সময় প্রচুর সোনা সীমান্তে ধরা পড়ে, বিমানবন্দরে ধরা পড়ে। তো যেটা ধরা পড়ে সাধারণত সেটার চেয়ে অনেক বেশি আসলে চোরাচালান হয়। আচ্ছা। তো বাংলাদেশে সোনার উৎস মূলত হলো গিয়ে বিদেশ থেকে যেটা আসে সেটা মূলত অবৈধভাবেই বলা যায়। আর দেশে আপনার সোনা অনেকে বিক্রি করেন, বিক্রি করার পরে সেটা গলিয়ে নতুন করে আবার হলো গিয়ে গহনা তৈরি হয়, সেটাও একটা সোর্স। আচ্ছা, তার মানে আমরা জানছি যে আসলে বিদেশ থেকে বৈধ পথে এবং অবৈধ দুইভাবে আসলে বাংলাদেশের সোনাটা আমদানি হচ্ছে বা আসছে। কিন্তু বিদেশে তো আমরা জানি যে গ্রাম বা আউন্স হিসাবে আসলে সোনার যে কেনা বেচা সেটা হয়, আমরা বাংলাদেশে আমরা করছি ভরিতে। তাহলে এই যে গ্রাম বা আউন্সে কিনে সেটা ভরিতে রূপান্তর, এই প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়? এটা খুব সহজ। 11.664, মানে 11.664 গ্রামে 1 ভরি। আর 1 আউন্স সমান সমান 28.5 গ্রাম। তো আপনি গ্রামের হিসাবটা 11.664 দিয়ে গুণ দিলেই সেটা আপনি পেয়ে যাবেন যে কত ভরি প্রতি দাম আসে। আচ্ছা, তো যখনই সোনার দাম বাড়ছে, বাজুসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্ববাজারে দাম বাড়ছে বা কমছে তার উপর নির্ভর করে আসলে আমাদের দেশে সোনার দাম বাড়ছে বা কমছে। কিন্তু বিশ্ববাজারে এই দাম ওঠানামাটা করে কি কারণে? বিশ্ববাজারে যখন বিশ্বে কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়, তখনই মানুষজন সোনা কেনার দিকে ঝুঁকে পড়ে। মানুষজন বলতে আমি সাধারণ মানুষের কথা বলছি না, আমি বলছি হলো বিনিয়োগকারীগুলো, বিশেষ করে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক। তারা বিভিন্ন শক্তিশালী অর্থনীতির দেশের মুদ্রা, বিশেষ করে আমেরিকান ডলার, সেটা রাখতে ঝুঁকি বোধ করে। তারা সেটার বদলে আপনার সোনা কিনে রাখে, তখন সোনার চাহিদা বেড়ে যায়। এখন আপনি দেখেন যে ইসরায়েলের সাথে ইরানের একটা যুদ্ধ হলো, এখন ইরানে আপনার বিক্ষোভ চলছে, সেখানে আমেরিকা হামলার কথা বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই যে মানে যুদ্ধের একটা অস্থিরতা আছে, এর মধ্যে এক এক দেশের উপরে মার্কিন প্রশাসন, ট্রাম্প সরকার শুল্ক আরোপ করছে, পশ্চিমা দেশগুলোর উপর শুল্ক আরোপ করছে, চীনের উপর করছে, বিশ্বের সব দেশের উপর করছে, ভারতের উপর করছে।
যে কারণে বিশ্ব অর্থনীতি একটা ভোলাটাইল অবস্থায় আছে, অনিশ্চিত অবস্থায় আছে, সামনে কি হবে কেউ জানে না। যে কারণে আপনার হলো গিয়ে বিনিয়োগকারীরা, সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন দেশে, তারা হলো গিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে গোল্ডকে মনে করছে, সেখানে তারা টনকে টন গোল্ড কিনে রাখছে। সেই টনকে টন গোল্ড যখন চাহিদা তৈরি হয়, তখন এটার স্বাভাবিকভাবেই সোনার তো নিয়মিত কেনা বেচা হয়, সেটার একটা মার্কেট আছে। ফিউচার মার্কেট কি দাঁড়াবে সেটাও আপনার এখন থেকে বলা যায়। তো সেটার উপরে দাম বেড়ে যায়, যখন অনেক বেশি চাহিদা তৈরি হয় তখন তো স্বাভাবিকভাবেই দাম বেড়ে যায়। ঠিক আছে, আপনি যুক্তরাষ্ট্রের কথা বলছিলেন, তো যুক্তরাষ্ট্রের যে সুদের যে নীতির হার রয়েছে সেটা কি কোনোভাবে এই সোনার দামকে প্রভাবিত করে কিনা? হ্যাঁ, যুক্তরাষ্ট্রে পলিসি রেট যেটা বলে, পলিসি রেট বলতে আপনার এক ব্যাংক আর এক ব্যাংকের কাছ থেকে যেটা যে সুদের হারে ঋণ নেয়, তো এই পলিসি রেটটা যখন কম থাকে তখন ডলার বাজারে সস্তা থাকে। মানে ডলার কম, পলিসি রেট কম থাকলে সুদের হার কম থাকে এবং মানুষ ঋণ নিয়ে কেনাকাটা করে এবং বাজারে ডলার অ্যাভেলেবেল হয়। কিন্তু যখন পলিসি রেট বেড়ে যায় তখন কিন্তু বাজার থেকে ডলার আবার ব্যাংকে ঢুকে যায়। ব্যাংকে ঢুকে যাওয়ার ফলে কি হয়, বাজারে ডলার সংকট তৈরি হয়, মানুষ টাকা জমায়, ডলার জমায়। তো যখন হলো গিয়ে ডলার সস্তা হয়ে যায়, তখন হলো গিয়ে আপনার মানুষজন সোনার বাজারে সোনাকে ইনভেস্ট করে। মানে রাখাটাকে সহজ মনে করে। কিন্তু যখন স্থিতিশীল থাকে, ডলার বাজারটা স্থিতিশীল থাকবে বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার হলো গিয়ে পলিসি রেটটা স্থিতিশীল থাকলে তখন সোনার চাহিদা বেড়ে যায়। তাহলে আপনার কাছে যদি এখন জিজ্ঞাসা করি যে আজকে পর্যন্ত যদি বাংলাদেশে সোনার যে দাম, ভালো মানের সোনা কিনতে একটা 2,55,000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, তাহলে এই যে দাম বাড়ছে, এই দাম কত দূর পর্যন্ত যাবে, কোথায় গিয়ে থামবে আসলে? দেখেন, এটা সম্পূর্ণ নির্ভর করে বিশ্ববাজারের উপরে। বিশ্ববাজারে কি দাঁড়াবে সেটা আসলে আমরা নির্ভর করি বিনিয়োগ ব্যাংকগুলো কি পূর্বাভাস দিচ্ছে, তারা কি ফোরকাস্ট করছে সেটার উপরে। আমি আপনাকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান, বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক জেপি মর্গানের একটা ফোরকাস্ট তুলে ধরতে পারি। ওরা বলছে যে 2026 সালের জানুয়ারি মার্চ সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়াবে $4,500 মতো। সেটা জুলাই ডিসেম্বর সময়ে কিন্তু এটা $5,000 ছাড়িয়ে যাবে, মানে আগামী জুলাই ডিসেম্বর, আগামী ডিসেম্বর, অক্টোবর ডিসেম্বরে, মানে শেষ, এই বছরের বছর শেষ প্রান্তিকে। 2027 সালে কি দাঁড়াবে সেটাও তারা বলছে 2027 সালের অক্টোবর ডিসেম্বর, মানে শেষ মাসে, 3 মাসে সেটা $5,400 ছাড়িয়ে যাবে প্রতি আউন্স। আরেকটা বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক আছে, সেটার নাম হলো গোল্ডম্যান স্যাক্স। গোল্ডম্যান স্যাক্স বলছে যে আগামী ডিসেম্বরে সোনার আউন্স প্রতি দর হবে $5,400। এর আগে তারা এটাকে একটা পূর্বাভাস দিয়েছিল, তখন বলেছিল $4,900 হবে, কিন্তু সেটাকে তারা এই সাম্প্রতিক উত্থানের কারণে সেটাকে সংশোধন করে কিন্তু তারা $5,400 নিয়ে গেছে। তার মানে দামটা বাড়তেই আছে। জি, বাড়বে। জেপি মর্গান আরও বলছে যে তারা আরও দীর্ঘমেয়াদের পূর্বাভাসে বলছে যে এটা আসলে $6,000 ছাড়িয়ে যাবে সোনার দাম। তার মানে হলো গিয়ে আগামী কয়েক বছরের পূর্বাভাস হলো যে সোনার দাম বাড়বেই, আরো বাড়তে থাকবে। তো সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন যে তারা আসলে এখন সোনা কিনা রাখবেন কিনা? সেই পরামর্শ দেওয়ার ঝুঁকি কেউ নেয় না, কিন্তু আপনাকে পূর্বাভাস বলতে পারে, যে পূর্বাভাসটা আমি বললাম যে কি পর্যায়ে যেতে পারে। এবং যুক্তরাষ্ট্রে যতদিন ট্রাম্প সরকার ক্ষমতায় আছেন, ট্রাম্প সরকারের কিন্তু এই অস্থিরতা চলতেই থাকবে। তো উনি অনিশ্চিত, উনি কখন কি করেন সেটা বলা যায় না। তো সেই অনিশ্চয়তার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে কিনা, ইরানের সাথে সংঘাত এটা কতদিনে শেষ হবে, বৈশ্বিক যে শুল্ক যুদ্ধ হচ্ছে সেই শুল্ক যুদ্ধ কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। তো বলা যায় যে সোনার বাজার, বিশ্ব অর্থনীতি এবং বৈশ্বিক ব্যবস্থা অনেকটা ভোলাটাইল থাকবে এবং সোনার বাজার তেজিই থাকবে। এখন সেটা যিনি সোনা কিনে রাখবেন এটা আসলে তার উপর নির্ভর তার করছে। ডিসিশন। ধন্যবাদ রাজীব আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, সোনার বাজারের সংকট এবং বৈশ্বিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আমরা আবার হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।